ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE 145 History Aspect of European History 1789 to 1945 এই আলোচনায় ইউনিট 1 টপিক দ্য মডার্ন স্টেট অ্যান্ড পলিটিক্যাল কালচার আধুনিক রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কৃতি। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে কলকাতা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার আজকে আলোচনার বিষয় পাঠ এককের উদ্দেশ্যগত দিক, পাঠ একক সংক্রান্ত একটি ইন্ট্রোডাকশন বা ভূমিকা, রাষ্ট্র ও শাসক, রাষ্ট্র ও আমলাতন্ত্র, জাতীয়তাবাদ এবং জাতিরাষ্ট্র, গণতান্ত্রিক রাজনীতি এবং সবশেষে আমরা এই পাঠ এককের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি বার্তা পাঠক সমাজকে দিতে চাই সেই বিষয়ে আলোকপাত করব। প্রথমে এই পাঠ একক এর উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে বলার পূর্বে আজকের এই বিষয়ের প্রথম আলোচনায় aspect of European history 1789 to 1945 আধুনিক ইউরোপের ইতিহাস এর বিষয় সম্পর্কে আলোচনা, যা 1789 পর্ব থেকে 1945 এই পর্বের আলোচনায় আমরা ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি পর্যন্ত ইউরোপের ইতিহাস অবগত হব বিভিন্ন পাঠ এককের মাধ্যমে। নির্দিষ্ট করে পাঠ একক 1 The modern state and political culture আধুনিক রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কৃতি, এই পাঠ এককের মধ্যে দিয়ে আমরা রাষ্ট্র এবং শাসক এই দুই বিষয় সম্পর্কে একটা ধারণা অর্জন করব। পাশাপাশি রাষ্ট্র এবং আমলাতন্ত্রের মধ্যেকার সম্পর্কের বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করব। এর পাশাপাশি জাতীয়তাবাদ এবং জাতিরাষ্ট্র গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা উপলব্ধি করব এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মেরুদণ্ড স্বরূপ যে গণতান্ত্রিক রাজনীতি এবং সেখানে রাজনৈতিক দলগুলি ক্রিয়াশীলতা অর্থাৎ কাজকর্ম এবং তার ভূমিকা, এ সম্পর্কেও আমরা এই পাঠ এককের মধ্য দিয়ে একটা ধারণা অর্জন করব। মোটের উপর এই পাঠ এককের উদ্দেশ্যগত দিক রাষ্ট্র, শাসক, শাসনতন্ত্র
জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র এবং গণতান্ত্রিক চিন্তা চেতনার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা, পরিবেশ উপলব্ধি করা। আমি এই আলোচনার শুরুতেই বলতে চাই, অতি প্রাচীন কাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতার ইতিহাস আমরা উপলব্ধি করেছি। ভারতবর্ষের ক্ষেত্রে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, প্রাচীন গ্রিসের ক্ষেত্রে গ্রিক সিভিলাইজেশন, রোমান সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশন, মায়ান সিভিলাইজেশন, এরকম বিভিন্ন সভ্যতার অস্তিত্ব আমরা অতি প্রাচীনকালেই পেয়েছি। এবং অতি প্রাচীনকাল থেকে অ্যারিস্টটলের ধারণা অনুযায়ী রাষ্ট্র অস্তিত্ব বহমান। তবে আমরা যে রাষ্ট্রে বর্তমানে বসবাস করি, সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা উদ্ভব অপেক্ষাকৃত পরে, মধ্যযুগের শেষ প্রান্তে এসে নবজাগরণ পর্বে অর্থাৎ রেনেসাঁস পর্ব থেকে যে যুক্তিবাদ এবং মানবতাবোধের জাগরণ সৃষ্টি হয়, সেই সময় থেকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি বলে রাষ্ট্রবিজ্ঞানীরা দাবি করে। তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব কখন থেকে হলো এবং তার মধ্যে কিভাবে জনকল্যাণকামী ব্যবস্থার উদয় হলো, সেই বিষয়টি খুবই প্রাসঙ্গিক একটা আলোচনার বিষয়। আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব ও বিকাশে ভূকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা বা জাতীয় রাষ্ট্রের ধারণা গুরুত্বপূর্ণ। ফলে জাতীয় রাষ্ট্রের ধারণা সম্পর্কে উপলব্ধি করা মানব জাতির স্বার্থে প্রয়োজন। জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয় মূলত সপ্তম শতাব্দীতে ইউরোপে। এক্ষেত্রে আমরা 1648 সালে স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয় বলে আমরা মনে করি। তার পূর্বে রাষ্ট্র ছিল, কিন্তু জাতি রাষ্ট্র ছিল। রাষ্ট্রের ধারণা কাজ করলেও তা জাতীয়তাবোধকে সুতীব্রভাবে জাগ্রত করতে পারেনি। আমি পূর্বেই আলোচনার শুরুতেই বলেছি যে পূর্বেও অনিন্নত এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা অস্তিত্ব দেখতে পাওয়া যায় চীন, ভারত, প্রাচীন গ্রিস, রোম, মিশর, এইসব অঞ্চলে এই রাষ্ট্র
ব্যবস্থা গড়ে ওঠে, কিন্তু কোনোভাবে এগুলিকে আধুনিক জাতীয় সার্বভৌমত্ব বা সার্বভৌম রাষ্ট্রের সাথে তুলনা করা যায় না। মানব সভ্যতা প্রাচীন এবং মধ্য যুগে এইরূপ রাষ্ট্র দেখতে পাওয়া যায়। আধুনিক জাতীয় রাষ্ট্র ধারণার উদ্ভব সার্বভৌমিকতার ধারণার প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত। মধ্যযুগে চার্চ ও রাজার মধ্যে যে সংঘাত সূচিত হয় বা সংঘাতের পরিবেশ তৈরি হয়, তা নিরসন হয় রাজশক্তির ক্ষমতা বৃদ্ধি এবং পোপের ক্যাথলিক ধর্মের খ্রিস্টান ক্যাথলিক ধর্মের ধর্মীয় গুরু পোপ, সেই পোপের ক্ষমতা হ্রাসের মধ্যে দিয়ে। অর্থাৎ মধ্যযুগে সামন্ত প্রভুদের উদ্ভব হলেও এই সামন্ত প্রভুদের প্রতি আনুগত্য প্রদর্শন মধ্যযুগের মানুষ বাধ্য হয়ে করেছিল। আর সামন্ত প্রভুরা অনুগত ছিল রাজার প্রতি। মধ্যযুগের শেষে এসে সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস পায়। আর এই সময়কার কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সামন্ততন্ত্রের পতন সুনিশ্চিত করে। বিশেষ করে এই সময় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উদ্ভব হচ্ছে, শিল্প ব্যবস্থার প্রসার সাধন হচ্ছে, ব্যবসা বাণিজ্যের বিকাশ হচ্ছে, গ্রামীণ অর্থনীতির জাগরণ হচ্ছে, নগর ভিত্তিক অর্থনীতির উদ্ভব এবং বিকাশ লক্ষ্য করা যায়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা মধ্য দিয়ে এক নতুন শ্রেণীর উদ্ভব হয়। এরা হলেন পুঁজিপতি শ্রেণী। এরা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এক ধরনের ধর্মনিরপেক্ষ রাজনীতি কর্তৃত্বের স্বপ্ন দেখতে শুরু করে। এদেরই নেতৃত্বে সূচিত হয় এই সংস্কার আন্দোলন। এই আন্দোলন এক নতুন দিক উন্মোচন করে, যে নতুন দিকের মধ্য দিয়ে আমরা আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্ব খুঁজে পাই এবং ধর্ম গুরুদের প্রভাব এই রাষ্ট্রে সংকুচিত হয়, পরিবর্তে রাজার ক্ষমতা বা আধিপত্য বৃদ্ধি পায়। পঞ্চদশ শতকের এই পর্বেই উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নবজাগরণ। আমি ইতিমধ্যে নবজাগরণ প্রসঙ্গে একটু আধটু আভাস পাঠক সমাজকে দিয়েছি। এই নবজাগরণের যুগের অন্যতম মনীষী ছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি এবং তার পরবর্তীকালে জ্যাঁ বৌদা সার্বভৌমত্বের ধারণার প্রসার ঘটান। ভূখণ্ডগত সার্বভৌমত্ব ধারণা রাষ্ট্রের একটা অপরিহার্য বৈশিষ্ট্যে পরিণত হয়। তার কারণ সার্বভৌম রাষ্ট্রের ধারণা পূর্ববর্তী মধ্যযুগ বা আরো পূর্ববর্তী প্রাচীন যুগে কোনো পর্বে আমরা লক্ষ্য করিনি। কাজেই
এই সার্বভৌমত্বের ধারণা রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর ফলে অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে রাষ্ট্র চরম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। জাতিরাষ্ট্রের উদ্ভবে ক্ষেত্রে দুটি চুক্তির প্রসঙ্গ আমি উল্লেখ করতে চাই। প্রথমটি হচ্ছে ওয়েস্টফ্যালিয়া চুক্তি ১৬৪৮, আর একটা ১৭১৩ সালে ইউট্রেক্ট চুক্তি, UTRECHT। এই চুক্তি দুটির মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় বলে রাষ্ট্রবিজ্ঞানীরা দাবি করে। উদাহরণস্বরূপ ওয়েস্টফ্যালিয়া চুক্তির মধ্যে দিয়ে প্রাশিয়া কথা উল্লেখ করা যেতে পারে। আবার ১৭১৩ সালে ইউট্রেক্ট চুক্তির মধ্য দিয়ে ইউরোপের কয়েকটি দেশের মধ্যে উপনিবেশ স্থাপনের জন্য এক প্রতিযোগিতা সূচিত হয়। আর এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউরোপের কোনো দেশই এককভাবে ইউরোপের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারবে না, এমনটাও নিশ্চিত হয়ে যায়। পরবর্তী পর্বে ১৮১৪-১৫ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে প্রিন্স মেটার্নিকের নেতৃত্বে ভিয়েনা চুক্তি। ইউরোপের যে দেশগুলি এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে নেতৃত্ব প্রদান করেছিলেন তারা হচ্ছেন ব্রিটেন, রাশিয়া এবং অস্ট্রিয়া। ওয়েস্টফ্যালিয়া চুক্তি স্বাক্ষর ও ভিয়েনা চুক্তি স্বাক্ষরের মধ্যবর্তী পর্যায়ে দেখা যায় যে রাশিয়া এবং অস্ট্রিয়া ও পোল্যান্ড নিজেদের মধ্যে বিভিন্ন অঞ্চল ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এমনকি ব্রিটেনের ঔপনিবেশিক শাসনের থাবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয় এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ইউরোপের কয়েকটি দেশ বৃহৎ শক্তির মর্যাদা লাভ করে, আবার অন্যদিকে আরো এক গুচ্ছ দেশ ক্ষুদ্র শক্তি অধিকারী হয়। যে দেশগুলি বৃহৎ শক্তির মর্যাদা লাভ করে তার মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া কথা আমরা উল্লেখ করতে পারি। আর ক্ষুদ্র শক্তির অধিকারী ইউরোপীয় দেশগুলির মধ্যে স্পেন, পর্তুগাল এবং সুইডেনের প্রসঙ্গ আমরা উল্লেখ করতে পারি। ভিয়েনা চুক্তি স্বাক্ষরের সময়কাল থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হওয়া পর্যন্ত ব্রিটেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাপী। এই সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে আমরা ক্রিমিয়া যুদ্ধের প্রসঙ্গ বলতে পারি, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কথা বলতে পারি, জার্মান ও ইটালির ঐক্য বা ইউনিফিকেশন মুভমেন্টের কথা বলতে পারি, ঐক্য আন্দোলনের কথা বলতে পারি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শক্তি রূপে উঠে আসার প্রসঙ্গ উল্লেখ করতে পারি। তার পাশাপাশি আমরা পূর্ব এশিয়ায় জাপানের মর্যাদা বৃদ্ধির বিষয়টিকেও ভেবে দেখতে পারি। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ভার্সাই চুক্তি, ট্রিটি অফ ভার্সাইলাইজ স্বাক্ষরিত হয়। আর এইভাবে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থাকে সার্বজনীন রাষ্ট্র হিসেবে
আমাদের ভাবনায় উঠে আসে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান গুরুত্বপূর্ণ শক্তিরূপে অবতীর্ণ হয়। আবার এই সময় জার্মান সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়, রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্য লক্ষ্য করা যায়। আবার 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর বিশ্বে এক নতুন ধরনের প্রবণতা তৈরি হয়, ঠান্ডা লড়াইয়ের পরিবেশ। প্রথমে দ্বিমেরু বিশ্ব এবং কিছু রাষ্ট্র যারা তৃতীয় বিশ্ব নামে অভিহিত, ভারত, আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো, যারা তৃতীয় বিশ্ব হিসেবে খ্যাতি অর্জন করে, তারা জোট নিরপেক্ষ রাজনীতির পক্ষপাতী হয়। তবে ক্রমেই বিশ্ব দ্বিমেরু বিশ্বের দিকে ঝুঁকতে থাকে এবং 1970-এর পর এই দ্বিমেরু বিশ্ব কার্যত একমেরু বিশ্বে মার্কিন আধিপত্যবাদের কবলে নিমজ্জিত হয়। তবে মজার বিষয় হলো, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে তাদের নিজেদের সার্বভৌমত্বকে ভিত্তি করে, এবং রাষ্ট্রের শাসক কখনো রাজতান্ত্রিক শাসক, কখনো একনায়কতান্ত্রিক শাসক, এবং পরবর্তী পর্বে সামান্য ব্যতিক্রম বাদ দিলে আজকের বিশ্ব ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দ্বারা আচ্ছন্ন। এখন এই রাষ্ট্র এবং শাসকের সম্পর্কে প্রকৃতি কি রকম ছিল, এ প্রসঙ্গে বলা যায় যে একটা সময় পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাজতান্ত্রিক আধিপত্যবাদ লক্ষ্য করেছি, কিন্তু নবজাগরণ পরবর্তী পর্ব থেকে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার অঙ্গন কিছু সংস্কারকামী জ্ঞানোদীপ্ত শাসক, এনলাইটেন্ড ডিসপোটিজম, জ্ঞানোদীপ্ত শাসক এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। যেমন প্রাশিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ফ্রেডারিক, রাশিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ক্যাথারিন, এবং অস্ট্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় জোসেফ। এর মতো শাসকরা যারা তাদের প্রজাদের কাছে রাষ্ট্রের সার্বভৌমত্ব সঠিকভাবে তুলে ধরেছিল এবং পোপ বা ধর্মীয় গুরুদের সাথে তাদের তফাৎ বোঝাতে পেরেছে। তারা দাবি করেছিলেন যে তাদের নির্দেশ স্বয়ং ঈশ্বরের নির্দেশ, তারা ঈশ্বরের প্রতিনিধি হয়ে রাষ্ট্র শাসনের সাথে সংযুক্ত। এই পর্বে শাসকরা
কিছু অধিকার দাবি করেছিল প্রজাতির কাছে, বা অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, যে তাদের কথাই ঈশ্বরের কথা, তারাই রাষ্ট্র। তবে পাশাপাশি এই জ্ঞানতীর্থ শাসকরাও একটা বিশেষ ধরনের বক্তব্য পূর্ববর্তী সময়ের শাসকদের থেকে তুলে ধরেছিল। তা হলো অধিকারের সাথে শাসকের কিছু কর্তব্য নিহিত থাকে, যাকে আমরা বলতে পারি অধিকার দাবি করতে গেলে কিছু কর্তব্য করতে হয়। এই নীতির দ্বারা চালিত হয়ে তারা বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম রাষ্ট্রের জনগণের জন্য গ্রহণ করেছিল। তারা নতুন কিছু জনগণকে প্রদান করেননি, তারা কিছু সংস্কার জনগণকে উপহার দিয়েছিলেন, কিন্তু সেটা শাসকের দ্বারা কখনোই জনগণের দ্বারা কোনো কিছু তারা গ্রহণ করেননি, বা জনগণের দ্বারা পরিচালিত কোনো উপদেশই হোক বা রাষ্ট্রের জন্য যা প্রয়োজনীয় এমনটা তারা গ্রহণ করেননি। ফলে রাষ্ট্রযন্ত্রের তরফ থেকে শাসকরা তাদের একাধিপত্যবাদের এক নিদর্শন রেখেছে, এবং সেইভাবে তারা তাদের আধিপত্যবাদকে আরো দৃঢ়তার সাথে প্রতিষ্ঠা করতে এই ধরনের জ্ঞানোদীপ্ত স্বৈরাচারী ব্যবস্থাকে গ্রহণ করেছিল। পরবর্তী পর্বে আস্তে আস্তে করে এই ব্যবস্থা অপমৃত্যু ঘটে। তার কারণ পরবর্তী শাসকরা তারা রাজার ক্ষমতা এই জাতীয় উত্থান হয় মেনে নিতে পারেননি বা প্রতিপালন করতে পারেননি। অন্যদিকে রাষ্ট্রীয় জনগণের মধ্যেও ক্রমে রাষ্ট্র শাসক শাসন ব্যবস্থা, জাতীয়তাবাদী চিন্তা চেতনা, জাতিরাষ্ট্র, গণতান্ত্রিক ভাবনার আত্মপ্রকাশ ঘটতে শুরু করে। রাষ্ট্র ও শাসক সার্বভৌমত্বে দাবি প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণকে রাষ্ট্রের আইন মানতে বাধ্য করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে জনগণকে বাধ্য করে। এমনকি আন্তর্জাতিক দুনিয়াতে তৈরি হয় একটি রাষ্ট্র তার ইন্টারনাল বা অভ্যন্তরীণ ক্ষেত্রে যে নীতি প্রয়োগ করছে সে বিষয়ে অন্য রাষ্ট্রের কাছে কোনো প্রকার উত্তর দিতে বাধ্য নয়। পূর্বেও জাতীয়তাবাদ মানুষের মধ্যে ছিল, কিন্তু এই পর্ব বা এই সময় থেকে জাতীয় চেতনা আরো দৃঢ় হতে থাকে
এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি বলা যায়। সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ এবং গণতান্ত্রিক চিন্তা চেতনা। অন্যদিকে আমরা যদি রাষ্ট্র ও আমলাতন্ত্রের সম্পর্কের বিষয়ের উপর আলোকপাত করি, তাহলে দেখতে পাব অতি প্রাচীনকাল থেকেই রাষ্ট্র তার প্রয়োজনে তার আদেশ, নির্দেশ এবং কাজকর্ম পরিচালনার জন্য একদল কর্মচারী বা ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র নিয়োগ করেছে। আপনারা প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দেখবেন সম্রাট অশোক ধর্ম মহামাত্রা বলে একটা পদ সৃষ্টি করেছিলেন, মূলত তার ধর্মীয় উপদেশ বাণী প্রচার করা এবং প্রজাদের কল্যাণ এর জন্য যে রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত বিধি তা সঠিকভাবে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া। এছাড়াও বিভিন্ন পদাধিকারী শাসক আপনারা মধ্যযুগের প্রেক্ষাপটেও দেখবেন এবং প্রাচীন ইতিহাসের দিকে তাকালেও বিভিন্ন কর্মচারী বা আমলাতন্ত্রের অস্তিত্ব লক্ষ্য করবেন। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে আমলাতন্ত্র, তা রাষ্ট্রের প্রয়োজনে অনেক বেশি শৃঙ্খলিত এবং ক্রম উচ্চ স্তর থেকে ক্রম নিম্ন স্তর পর্যন্ত বিন্যস্ত। অর্থাৎ প্রত্যেকে তার কাজের জন্য তার উচ্চতর কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ। আর এইভাবে সরকার ও রাষ্ট্রের সাথে আমলাতন্ত্রের একটা সুদৃঢ় বন্ধন তৈরি হয়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা একসময় স্বৈরাচারী রাজতন্ত্র থেকে আলোকপ্রাপ্ত রাজতন্ত্রের দিকে উত্তীর্ণ হয়েছি এবং আরো পরবর্তী পর্বে একনায়কতান্ত্রিক শাসক থেকে গণতান্ত্রিক শাসক পর্যায়ে পরিবর্তিত হয়েছি। তার পাশাপাশি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্র একটা সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র বা শাসকের নির্দেশকে জনগণের বা সমাজ ব্যবস্থার মধ্যে পৌঁছে দেওয়ার বা সেতু বন্ধনের কাজ করেছে। এবং পর্যায়ক্রমে রাষ্ট্র এই আমলাতন্ত্রের উপরে ক্রমে নির্ভরশীল হয়ে পড়ছে। এবং আমলাতন্ত্রের মাধ্যমেই রাষ্ট্রের নির্দেশ কার্যক্রম জনগণের মধ্যে
বর্তমানে প্রবাহিত। আধুনিক রাষ্ট্র গড়ে উঠতে জাতীয়তাবাদ ও জাতি রাষ্ট্র এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে। প্রাচীন মধ্যযুগেও হয়তো জাতীয়তাবাদ জনগণের মধ্যে কিছুটা হলেও ছিল, কিন্তু জাতি রাষ্ট্র তৈরির প্রবণতা তখনও মাথাচাড়া দিয়ে ওঠেনি। জাতীয়তাবাদ হলো এমন একটি মানসিক অবস্থা, জাতীয়তাবাদ হলো এমন একটি ঐক্যের চেতনা যা প্রত্যেক জাতির মধ্যে বর্তমান থাকে। এই ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়ে জনগণ নিজেদের মধ্যেকার সাদৃশ্য এবং অন্যান্যদের সঙ্গে তাদের বৈসাদৃশ্যে পরিপ্রেক্ষিতে একটা ঐক্য অনুভূতি উপলব্ধি করে। যেমন আমরা ভারতীয়, বিশ্বের যে কোনো প্রান্তেই যাই না কেন, সেখানে ভারতীয় জাতীয়তাবোধ বা জাতি চেতনা আমাদের মধ্যে কাজ করে। ফলে আমরা সেখানে যে ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা বা মানুষ লোক গঠন করি। এর ফলে সৃষ্টি হয় জাতির ধারণা। আর এই জাতিসত্তাকে ভিত্তি করে যখন একটি রাষ্ট্র গড়ে ওঠে, তখন তাকে বলে জাতি রাষ্ট্র। যেমন আমরা ভারতীয় জাতি রাষ্ট্রের ধারণার মধ্যে আজ নিমগ্ন। তবে বর্তমান কালের পরিপ্রেক্ষিতে এইরকম মানে সমীকরণ হয়তো খুব একটা অতি সরলীকরণ হয়ে যাবে, কারণ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একাধিক জাতিসত্তার অস্তিত্ব পাওয়া যায়। আবার অন্যদিকে অনেক সময় দেখা যায় এক রকমের জাতীয় জনগোষ্ঠীর অস্তিত্ব বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন বাঙালি মানুষ বা বাংলা ভাষায় কথা বলে এমন মানুষ বর্তমান ভারতবর্ষেও রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও রয়েছে। কিন্তু এসব ব্যতিক্রমকে বাদ দিলেও জাতীয়তাবাদের গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, আর তা মূর্ত হয়ে ওঠে সরকারের মাধ্যমে। এই সরকার বিভিন্ন প্রকারের হতে পারে, মন্ত্রী পরিষদ পরিচালিত সরকার হতে পারে, রাষ্ট্রপতি শাসিত প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হতে পারে, পার্লামেন্টারি গভর্নমেন্ট হতে পারে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে এবং স্বৈরাচারী সরকার হতে পারে, রাজতান্ত্রিক সরকার হতে পারে, সামরিক মিলিটারি স্টেট হতে পারে, একদলীয় সরকার হতে পারে, বহুদলীয় সরকার হতে পারে। বিভিন্ন ধরনের সরকারি ব্যবস্থা আন্তর্জাতিক সমাজের রাষ্ট্রের আচরণ কি হবে তা নির্ভর করে সরকারের প্রকৃতির উপর। আন্তর্জাতিক সম্পর্ক গভীরভাবে প্রভাবিত হয় সরকারের ভাবনার দ্বারা।
আন্তর্জাতিক সমাজে রাষ্ট্র যে আচরণ সম্পাদন করে এবং অন্যান্য রাষ্ট্র যে প্রতিক্রিয়া দেয়, তার উপর ভিত্তি করে রাষ্ট্রের আচরণের পিছনে সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টা উপলব্ধি করা যায়। তবে মোটের উপর যে বিষয়টিকে সবচেয়ে বেশি জাতিরাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আমরা দেখতে পারি, তা হলো গণতান্ত্রিক রাজনীতি বা গণতান্ত্রিক চিন্তা চেতনা। এ প্রসঙ্গে আমি বলতে চাই, গণতান্ত্রিক চিন্তা চেতনা প্রাচীন বিশ্বেও লক্ষ্য করা গিয়েছিল। যেমন রোমান রিপাবলিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছিলাম, তবে সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থারও একদিন পতন হয়েছিল। এবং গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে অনেকগুলি ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসকদের দ্বারা পরিচালিত। আবার যদি আমরা প্রাচীন ভারতের দিকে তাকাই, বৈদিক যুগে যে সভা সমিতি নামক সংস্থা বা প্রতিষ্ঠান যাই বলুন না কেন, তার যে অস্তিত্ব পাওয়া যায়, সেখানেও গণতান্ত্রিক চিন্তা চেতনা কিছুটা হলেও আভাস পাওয়া যায়। তবে গণতান্ত্রিক চিন্তা চেতনা সবচেয়ে বেশি করে প্রকাশ পেতে শুরু করে রেনেসাঁস পরবর্তী সময় পর্ব থেকে, এবং এই সময় থেকে গণতান্ত্রিক চিন্তা চেতনা ইউরোপকে আচ্ছন্ন করতে থাকে এবং তার সার্থক প্রতিফলন আমরা লক্ষ্য করি 19 শতকের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ 1850 বা তার পরবর্তী সময় থেকে ইউরোপীয় জাতীয়তাবাদের মতো, ইউরোপে যেমন জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ এর ধারণা বিকাশ লাভ করে, তেমনি গণতান্ত্রিক বা রাষ্ট্রীয় কাজে সাধারণ মানুষের ভূমিকা ধারণা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক্ষেত্রে আমরা 1848 সালের 25শে ফেব্রুয়ারি প্যারিস শহরকে যদি ঐতিহাসিক তকভিলের লেখার অভিজ্ঞতা থেকে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে 1848 সালের বিপ্লবের মধ্য দিয়ে সত্যি জনগণে বিপ্লব সাধিত হয়েছিল এবং সারা বিশ্বে নানা শহরে ধীরে ধীরে করে এই গণতান্ত্রিক চিন্তা চেতনার জাগরণ শুরু হয়েছিল। প্যারিস শহরে দেখা গেছিল, শহরে ঘুরে কোনো পুলিশ প্রহরী, পূর্বতন সরকারের রক্ষী বাহিনী, এমনকি ন্যাশনাল গার্ড বা জাতীয় রক্ষী বাহিনীর হদিশ পাওয়া যায়নি। গোটা শহরই চলে গিয়েছিল জনতার দখলে। এই আশ্চর্যজনক বলে মনে হয়েছিল যে
এত বড় একটা শহর, সেই সবই মানুষের হাতে, যাদের বিত্ত বা ক্ষমতা কিছুই নেই। 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত শাসক শ্রেণীর কাছে গণতন্ত্র ব্যাপারটাই আপত্তিকর ছিল। ইংল্যান্ডের ঐতিহাসিক মেকলে বলেছিলেন, সার্বজনীন ভোটাধিকারের তত্ত্ব সরকারের সব ধরনের উপযোগিতাকে ব্যর্থ করে দেবে। কারণ তার মনে হয়েছিল কোন সভ্যতার সঙ্গে সার্বজনীন ভোটাধিকার নীতির সহাবস্থান সম্ভব নয়। মানে একটা সভ্য রাষ্ট্রের পক্ষে সার্বজনীন ভোটাধিকার মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু হবসবম তার দ্য এজ অফ ক্যাপিটাল 1848 টু 1875 গ্রন্থে দেখিয়েছেন যে শুধুমাত্র শহরের মধ্যেই বিপ্লবের দিনগুলি নয়, আপাত শান্তির সময়ে গণতান্ত্রিক দাবি শহরগুলিতে লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষত ফ্রান্সের তিনটে বিপ্লবের কথা আমরা বলতে পারি: 1789, 1830 এবং 1848 সালের বিপ্লবের পর রাজনৈতিক এবং সাংবিধানিক প্রগতিকে ঘড়ির কাঁটার বিপরীত নিয়ে যাওয়া একটা পরিকল্পনা চলতে থাকে। 1848 সালের বিপ্লবের ফলে রাজা লুই ফিলিপ যে সীমিত ভোটাধিকারের ভিত্তিতে মধ্যবিত্ত শাসন প্রবর্তন করেছিলেন, তার অবসান হয়। ফিলিপের সময় যারা 200 ফ্রাঁ কর দিতেন তারাই ভোটদানের অধিকারী ছিলেন, এবং যারা 500 ফ্রাঁ কর দিতেন তারাই আইনসভার প্রার্থী নির্বাচিত হতে পারতেন। অর্থাৎ খুব সীমিত একটা ভোটাধিকারের ভিত্তিতে লুই ফিলিপ নির্বাচিত হয়েছিল। ফলে 1830 থেকে 1848 এই সময় বুর্জুয়া আধিপত্য তৈরি হয়, বা তাদের একচেটিয়া ক্ষমতা তৈরি হয়। কিন্তু 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে সাধারণ মানুষের হাতে একটা এমন ক্ষমতা প্রদান করা হয় যাকে ভিত্তি করে লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন তথাকথিত দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। ফ্রান্সই হয়ে ওঠে ইউরোপের গণতান্ত্রিক চিন্তা চেতনার পরীক্ষাগার। এইভাবে কিছুদিনের মধ্যে বিশেষ করে 1860 সালের পর থেকে পার্লামেন্টের অধিকার ও ক্ষমতা বৃদ্ধি করতে ইউরোপের বিভিন্ন
অংশের শাসকরা সচেষ্ট হয়, তার কারণ জনগণের এটা দাবির মধ্যে ছিল। সংবাদপত্র এবং সভা সমিতির উপরও বিভিন্ন ধরনের বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হন। এ প্রসঙ্গে উল্লেখ্য, সুইজারল্যান্ডে 1850-এর দশকে সার্বজনীন ভোটাধিকার পুরুষদের স্বীকৃত হয়েছিল, তবে নারীর ভোটাধিকার প্রাপ্তির বিষয়টি আরো অনেক সময় লেগেছিল। ক্রমেই ব্রিটেন, স্ক্যান্ডিনেভিয়া, হল্যান্ড, বেলজিয়াম, স্পেন সর্বত্রই প্রতিনিধি সভার অস্তিত্ব তৈরি হয়। 1832 সালে ব্রিটেনের সংস্কার আইনে 2 লক্ষ থেকে ভোটদাতার সংখ্যা বেড়ে 10 লক্ষে পরিণত হয়। অর্থাৎ গণতান্ত্রিক চেতনা যা নবজাগরণের পর থেকে শুরু হয়েছিল, তা ক্রমে ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে। ফলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দৃঢ়তাকে বা ভিত্তিকে মজবুত করার জন্য গণতান্ত্রিক চিন্তা চেতনা কার্যকরী ভূমিকা নিয়েছিল। 1860-এর দশকে জনগণের অধিকার সংক্রান্ত দাবি দেওয়া এত প্রবল হয়ে ওঠে যে রাজনীতির আঙ্গিনা থেকে একে দূর রাখার নীতি অনুসরণ করা কোনো শাসকের পক্ষে সম্ভব ছিল না। 1870-এর দশকে শুধুমাত্র জার শাসিত রাশিয়া আর তুরস্ককে স্বৈরাচারী শাসনের শেষ চিহ্ন স্বরূপ দেখা যেতে পারে। এই শতকের বা এই দশকের বেশিরভাগ সময় ধরে ইউরোপের বেশিরভাগ দেশে ভোটাধিকার সম্প্রসারণ হয়েছিল। 1867 আইনের মধ্য দিয়ে ব্রিটেনের ভোটার সংখ্যা দ্বিগুণ হয়েছিল। অনুরূপ প্রক্রিয়া 1870-এর দশকে ফ্রান্স, জার্মানি প্রভৃতি রাষ্ট্রের জনসংখ্যা 20 থেকে 25% ভোটাধিকার পেয়েছিল। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার মেনে নিতে শাসক শ্রেণীর আরো 95 বছর সময় লেগেছিল এবং মেয়েদের ভোটাধিকার অর্জন ছিল আরো দীর্ঘ সংগ্রামের ফল। আমি আমার আলোচনা সমাপ্তির দিকে এসে বলতে চাই, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্বরূপ ছিল এই গণতান্ত্রিক রাজনীতি। যার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন লুই নেপোলিয়ন, বা যাকে আমরা তৃতীয় নেপোলিয়ন বা লিটিল নেপোলিয়ন বলে অভিহিত করি তাকে। এমনকি
নাৎসিবাদের জনক অ্যাডলফ হিটলার, তিনিও 1932 সালে জার্মানির রাজনীতিতে গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্য দিয়ে উঠে এসেছিলেন। পরবর্তী পর্বে তিনি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা জার্মানিতে চালু করেছিলেন, কিন্তু তিনিও বুঝেছিলেন যে তার ক্ষমতাকে সুদৃঢ় করতে জনসমর্থন কতটা প্রয়োজন। তাই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্বরূপ গণতান্ত্রিক ভাবনাকে সর্বোচ্চ স্তরে রাখতে হয় এবং গণতান্ত্রিক চেতনাকে রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রধান শক্তি হিসেবে ভাবতে হয়। জাতীয়তাবাদ ও জাতিরাষ্ট্রের বিষয় পরিপূর্ণতা অর্জন করে গণতান্ত্রিক রাজনীতি এবং দল ব্যবস্থার মাধ্যমে। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় এই অর্থে সেখানে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট বা জনগণের স্বীকৃতি নিয়ে আসে। তাই ভারতবর্ষের শাসকরা কখনোই একনায়কতান্ত্রিক ভাবে পরিচালিত হয় না। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়ার পরে ভারতবর্ষে মিলিটারি শাসন ব্যবস্থা অর্থাৎ সামরিক শাসন ব্যবস্থা বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্ভব হয়নি। একদলীয় আধিপত্যবাদ দীর্ঘ সময় ভারতবর্ষের রাজনীতিতে লক্ষ্য করা গেলেও আজকে সেই ব্যবস্থা থেকে ভারতবর্ষ বেরিয়ে এসেছে এবং রাজ্যগুলিতে বিভিন্ন দলের আধিপত্য তৈরি করেছে এবং ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উত্তীর্ণ হয়েছে তার গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্যে দিয়ে, যে প্রক্রিয়া পণ্ডিত জওহরলাল নেহেরু শুরু করেছিলেন তা আজ পরিপূর্ণ রূপ অর্জন করেছে। আমরা বলতে চাই এই এককের মধ্য দিয়ে শুধু ভারতবর্ষ নয়, ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও রাষ্ট্র বনাম শাসক, রাষ্ট্র ও আমলাতন্ত্র, জাতীয়তাবাদ ও জাতিরাষ্ট্র, গণতান্ত্রিক রাজনীতি, এই সবের সম্মিলিত প্রতিফলন হয়েছে আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে। একটা ওয়েলফেয়ার স্টেট এর ধারণা হঠাৎ করে আসে, দীর্ঘ বিবর্তনের ধারাকে সামনে এনে বা বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান ওয়েলফেয়ার স্টেট এর ধারণা গঠিত হয়েছে।
ওয়েস্টফেলিয়ার চুক্তি, ফরাসি বিপ্লব, স্বাধীনতা সংগ্রাম, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা আজকে রাষ্ট্র অর্জন করেছি। এই বলে আজকের মতো আমার আলোচনা সমাপ্ত করছি। ধন্যবাদ।